নির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা দেখছে বিএনপি। ঐকমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলের ঐক্য চান তারেক রহমান। একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না কোনো কোম্পানি। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নযোগ্য, সুপারিশ অবিলম্বে কার্যকরের আশ্বাস প্রধান উপদেষ্টার। নেই মাঠ, গায়ে গা লাগিয়ে গড়ে উঠছে বড় বড় স্থাপনা। মানুষের চাপে বসবাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা। বাস্তবতা না বুঝে বিচ্ছিন্নভাবে পরিকল্পনায় মিলছে না সুফল। চট্টগ্রাম নগরীও নানা সংকটে। এবং ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত মৌলভীবাজারের পর্যটন ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেল মোটেলের বুকিং শেষ পর্যায়ে। নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের বিশেষ ব্যবস্থা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দলটির নেতারা বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। এ সময় ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। স্লোগানে মিছিলে আবারও উত্তপ্ত রাজপথ। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে সরব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে চলে বিক্ষোভ মিছিল। এর আগে বিক্ষোভ সমাবেশে এনসিপির শীর্ষ নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন, আর বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে দলটিকে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, যে বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি তো হইতে পারে না। এনসিপি নেতারা বলেন, রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ আর চলবে না। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এনসিপি নেতারা বলেন, কোনো ব্যক্তি বা শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা হলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে দলটির লালবাগ থানা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে দাবি করে নাহিদ বলেন, প্রতিষ্ঠান নয়, দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপি প্রধান। আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনীর সঙ্গে এনসিপির কোনো দ্বন্দ্ব নেই। সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ অতীতেও ছিল এবং
ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে সার্জিস আলম এই কথা বলেন। এছাড়াও মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে। জাতীয় নাগরিক পার্টির সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো বিষয় নেই। আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে কোনো একটি প্রশ্ন থাকে, মতামত থাকে, আমরা সেটি করব এবং যৌক্তিক আলোচনা সমালোচনা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কখনো আমরা এই অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিলাম তারা আমরা কখনো এই বিষয়গুলোতে মুখোমুখি অবস্থানে কখনোই দাঁড়াবো না। এবং আমরা মনে করি যে সেনাবাহিনী আগামীতেও তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গাটি সেটি ধরে রাখবে এবং এখানে সেনাবাহিনীর প্রধানকে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ বিষয়ে ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগ নিয়ে হাসনাত আবদুল্লাহর সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসকে শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারাই বিরোধিতা করবে তাদের সঙ্গে এনসিপির যুদ্ধ অব্যাহত থাকবে। শনিবার সন্ধ্যায় সিলেটে এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে প্রধান উপদেষ্টা হোক যে কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন মার্কা আদর্শ এগুলা বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দিবে, তাদের সাথে আমাদের যুদ্ধটা এবং লড়াইটা হবে। ঐকমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়েই প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, কমিশনের সংস্কার প্রস্তাবের সুপারিশমালায় কয়েকটি দলের বক্তব্যের সঙ্গে মিল রয়েছে, জানিয়ে জনমনে প্রশ্ন উঠছে। অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায়নের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচনের আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই বিপ্লবের পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। এ নিয়ে বিভিন্ন কমিশন প্রস্তাবনা দেওয়ার পর গঠিত হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের সুপারিশ গ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব চলতি মাসের শুরুতে পাঠানো হয় বিএনপির কাছে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শনিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কিছু সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তা রাজনৈতিক দলের কাছে পাঠানো স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ঐক্যমত কমিশনের প্রশ্নমালার সঙ্গে কমিশন সদস্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মিল থাকার কথা জানিয়ে বিএনপি মহাসচিব আহ্বান জানিয়ে বলেন, কোনো দলকে যেন রাজনৈতিক সুবিধা না দেয় বর্তমান সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়াই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে
দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। রোববার জাতীয় ঐক্যমত কমিশনের কাছে বিএনপি তাদের মতামত ও পর্যবেক্ষণ জমা দেবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এতদিন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন শেখ হাসিনা, এখন একই কাজ করছে আরেকটি শক্তি। শনিবার বিকেলে চট্টগ্রামে লেডিস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে যোগ দেন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে একভাবে বাধাগ্রস্ত করেছেন, এখন অন্যভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আরেকটি শক্তি। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পলায়নের পরে বাংলাদেশের মানুষের ত্যাগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। এদিকে সন্ধ্যায় রাজধানীর মালিবাগে 12 দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়। বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। আসুন যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এ সময় তারেক রহমান আরো বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। এ দুটো বিষয় একসঙ্গে চলতে কোনো সমস্যা নেই। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোটারের বয়স 16 বছর ও প্রার্থীর ন্যূনতম বয়স 23 বছর করতে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে দলটি জানায়, গণপরিষদের আদলে হতে পারে আগামী নির্বাচন। সংবিধান রচনা শেষে এই গণপরিষদই আইনসভা হিসেবে কাজ করবে। সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য তৈরি করতে জাতীয় ঐক্যমত্য কমিশনে অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। রোববার কমিশনের সংস্কার বিষয়ে অবস্থান জানাবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর সারোয়ার তুষার জানান, নতুন বাংলাদেশ গড়ার কারিগর তরুণদের ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে দলটি। তাই ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব করবে এনসিপি। আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স 16 বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব। যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে। আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে জানান এই এনসিপি নেতা। সংবিধান সংস্কার কাজ শেষ করে নির্দিষ্ট সময় পর এই গণপরিষদেই আইনসভায় রূপান্তরিত হতে পারে বলেও মনে করে দলটি। আর সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দেয়া হবে। গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন, 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই 111টি সুপারিশ কিভাবে বাস্তবায়নযোগ্য তার ব্যাখ্যা জানতে চাইবে এনসিপি। তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, একটি কোম্পানি শুধু একটি গণমাধ্যমের মালিক হতে পারবে বলে প্রস্তাব দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইনেরও সুপারিশ করা হয়।
শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। 2 দফা সময় বাড়িয়ে 120 দিনে প্রতিবেদন তৈরি করেছে জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন সদস্যরা। এ সময় যেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব তা কার্যকরের আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বার্থের কোনো বিষয় ছিল না। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলনে হাজির হন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ। জানান, সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়ন, এক মালিকের 2 গণমাধ্যম না থাকা, সাংবাদিকতায় প্রবেশের সর্বনিম্ন যোগ্যতা স্নাতক ডিগ্রি, বেতন শুরুতে 9ম গ্রেডে রাখা সহ 20 দফা সুপারিশ দেওয়া হয়েছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রের মালিক হতে পারেন না, আবার যিনি সংবাদপত্রের মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না। গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে ব্যক্তির স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়। এ সময় কামাল আহমেদ জানান, আওয়ামী লীগ আমলে শুধু দলীয় পরিচয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। এসব প্রতিষ্ঠানের ভীষণ ছিল সরকারের তোষামোদি করা। আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল? মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই, আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই, সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই। কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার স্থায়ী ভিত্তি রচিত হবে বলে মত কামাল আহমেদের। এই গণমাধ্যমে নাজমুস তালেহি, সময় সংবাদ, ঢাকা। মেগাসিটি ঢাকায় যানবাহনের গতি ফেরাতে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন মেগা প্রকল্প, তবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবাসন চাহিদা পূরণে যত্রতত্র ভবন নির্মাণ হওয়ায় সংকুচিত হয়ে পড়ছে মাঠ ও জলাভূমি, মিলছে না পর্যাপ্ত ফাঁকা স্থান ও পরিষ্কার বাতাস। 4 দেয়ালে বন্দি শিশুদের শৈশব, এমন অপরিকল্পিত রাজধানী বারবারই তকমা পাচ্ছে দূষিত শহরের। ওমর ফারুক ও SM সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। স্কুল ভ্যানের মতো এমন খাঁচাতেই বন্দী হয়ে আছে এই শহরের লাখো শিশুর শৈশব। অনেক বিশ্ববিদ্যালয়েই নেই খেলার মাঠ, 4 দেয়ালের মাঝেই আটকে আছে শিশুদের স্বপ্ন। নামে মেগাসিটি হলেও ঢাকায় নেই প্রয়োজনীয় খেলার মাঠ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের জন্য 9 বর্গমিটার জায়গার প্রয়োজন হলেও ঢাকায় আছে মাত্র 0.61 বর্গমিটার। 4 দেয়ালে বড় হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ। এই পরিস্থিতির অবসান চান নগরবাসী। বাসার পাশে কোনো খেলার মাঠ নেই, আমার খুবই খারাপ লাগে। বিকালে খেলতে পারি না, আমি দুপুরে ঘুমাই থাকি, সারাক্ষণ বাসায় বসে থাকি। খেলার মাঠ নাই দেখে ওরা একদম মোবাইলের উপর এত আসক্ত হয়ে গেছে যে মোবাইলটা নিতে এখন কষ্ট হয়ে যায়। মাঠ জলাভূমি দখল করে রাজধানীর বুকে গায়ে গা লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় ইমারত। ক্রমেই মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, কমছে সবুজ, বাড়ছে দূষণ ও আবাসন সংকট। অপরিকল্পিত ঢাকার উদাহরণ হিসেবে মিরপুরের এই সড়কটির কথাই বলা যায়। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপরেই ফেলতে হচ্ছে ময়লা। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে জীবাণু। ময়লা ফেলাবার তো জায়গা নাই, স্পট দেয় না কোথাও। এই দুর্গন্ধটা একটা নিরসন করা উচিত। অপরিকল্পনার দৃশ্য চোখে পড়বে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও। সড়কের মাঝেই তেজগাঁও পয়েন্টে আদায় হচ্ছে টোল। এতে নষ্ট হচ্ছে যানবাহনের গতি, তৈরি হচ্ছে যানজট। গতিরোধ হইল আমার কাছে মনে হলো টুলের ওদিকে কারণে এদিকে জ্যাম লাগে বেশি। অন যেটা প্রস্তুত নিতেছে এটার জন্য ভালো। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও বাধে পরিকল্পনাজনিত বিপত্তি। প্রায় পাল্টাতে হয় পূর্বের পরিকল্পনা। নগর বাস্তবতা না বুঝেই এসব পরিকল্পনা করা হয় বলেই এর সুফল মেলে না নগরবাসীর। সিটি কর্পোরেশন রাজু তারা তাদের দায়িত্ব ভুলে যাওয়া, একটা অদ্ভুতভাবে ঢাকা নগরায়ণ চলছে। কেউ কিছু ভাবছে না, সবাই ভাবছে যে মানুষ বিল্ডিং করতে দিলেই মনে হয় শহরটা বাসযোগ্য হয়ে যাবে। এই ধরনের অপরিকল্পিত ফ্লাইওভার, অপরিকল্পিত ভবন নির্মাণ আসলে শহরের পরিকল্পনা এবং বাসযোগ্যতাকে কখনোই বাড়াতে পারে না। এদিকে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুসংহত নগরায়নের কথা ভাবছে সরকার। একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছি কিভাবে বাসযোগ্য ঢাকা তৈরি করা যায়। মার্চের ভিতরে আমাদের অ্যাকশন প্ল্যানটি চূড়ান্ত হবে। এপ্রিল পর্যায়ে আমরা
সেটা বাস্তবায়নের দিকে আমরা কাজ করতে পারবো। ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে পারলে নগর সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সিডিএ, সিটি কর্পোরেশন এবং ওয়াসার মতো সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বন্দরনগরী চট্টগ্রাম ক্রমশ ইট পাথরের জঞ্জালে পরিণত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। নগরীর 4 লাখ বহুতল ভবনের 80% হয় অবৈধ আর না হয় নিয়ম না মেনেই তৈরি হয়েছে। এর আগে সিডিএ 2 বার পরিকল্পিত নগর উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়ন করলেও তা বাস্তবায়নে এগিয়ে আসেনি অন্য কোনো সংস্থা। এদিকে আবারও তৈরি হচ্ছে সিডিএর নতুন মাস্টার প্ল্যান। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে প্রথমবার এবং পরবর্তীতে 1995 সালে দ্বিতীয়বারের মতো মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, কিন্তু দীর্ঘ 30 বছরে এই মাস্টার প্ল্যান অনুযায়ী নগরীকে সাজাতে সিডিএ কোনো ভূমিকা রাখতে পারেনি। তেমনি সিটি কর্পোরেশন কিংবা ওয়াসার মতো সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে কার্যকর করেনি। ফলে পুরো নগরী গড়ে উঠেছে একেবারেই অপরিকল্পিতভাবে। অনেকটা দুর্নীতির আশ্রয় নিয়ে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বহুতল ভবন উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। যেখানে হাউজিং সোসাইটি নাই সেখানেও যদি বসতঘর করার অনুমতি দেই, সেগুলোও আমরা পরিকল্পনা মতো পাশ করিয়ে তাদের করতে হয়। কিন্তু আমাদের তো সব কিছু আছে, আমাদের সিডিএ আছে, আমাদের সবাই আছেন, কিন্তু আমাদের তো কোনোটাই কিছু ওইভাবে হয়নি। মাস্টার প্ল্যান বাস্তবায়নে যেমন সরকারি সংস্থাগুলো এগিয়ে আসেনি, তেমনি নগরীর কোনো উন্নয়ন কাজে সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ভোগান্তিতে পড়ছে নগরবাসী। একদিকে সিডিএর ফ্লাইওভারের র্যাম নামানোর কাজ করতে গিয়ে যানবাহন চলাচলের অর্ধেক রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে সুইরেজ সিস্টেম বাস্তবায়নে প্রধান সড়কগুলো কেটে চলছে ওয়াসা। নানামুখী জটিলতায় সিটি কর্পোরেশনও নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। কেউ নিয়ম করার আগে সেই অনিয়ম করছে কিনা সেটা দেখার জন্য যে ম্যান পাওয়ার দরকার, যে সুপারভিশন দরকার, সেই সুপারভিশন এবং ম্যান পাওয়ার আমি বলবো যে এই কর্তৃপক্ষগুলোর এনাফ না, যথেষ্ট নয়। শুধু ব্যক্তি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান আইন ভাঙছে তা কিন্তু নয়, এবার খোদ সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনলেন সিডিএর প্রধান প্রকৌশলী। বিশেষ করে সরকারি পর্যায়ে গড়ে ওঠা অধিকাংশ ভবনই অনুমোদনহীন বলে অভিযোগ তার। 60 বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে 4,01,721টি বহুতল ভবন রয়েছে। 1 থেকে 6 তলা বিশিষ্ট ভবন রয়েছে 3,87,000। এছাড়া 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক ভবন। সরকারি সংস্থাগুলো অবশ্যই দায়ী। সেখানের মধ্যে আমাদের পিডব্লিউ আছে, রোডস অ্যান্ড হাইওয়েজ আছে, তারপর ওয়াসা আছে, সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন সংস্থা আছে যারা সিডিএ থেকে তাদের বিল্ডিংগুলো, তাদের স্থাপনাগুলোর অনুমোদন নেয়নি। যে কোনো আদর্শ নগরীতে অন্তত 30% খোলা এবং সবুজ বেষ্টিত জায়গা থাকার নিয়ম থাকলেও সিডিএর তথ্য অনুযায়ী চট্টগ্রামে খোলা স্থান রয়েছে মাত্র 5 থেকে 7%। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নতুন যে মাস্টার প্ল্যান প্রণয়ন করছে তা যদি সিটি কর্পোরেশন, সিডিএ, পিডিবি, ওয়াসা এবং পুলিশ যৌথভাবে বাস্তবায়নে এগিয়ে আসে, তাহলে বন্দরনগরী তার আগের রূপ ফিরে পাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে সরাসরি ভয়েস কল চালু করার সুবিধা চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা। অপারেটররা বলছে এই সেবা চালু হলে সিমের নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হবে, সরাসরি অর্থ ব্যয় হবে না, কমবে কল ড্রপ হার। শুভ খানের রিপোর্ট। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতর থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না, অথবা কল করা গেলেও হয় কল ড্রপ, শোনা যায় না কথাও। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। ইতোমধ্যে পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আইএসপিদের নেটওয়ার্কের মাধ্যমে ভিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কল ড্রপ।
হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে, কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না। আমরা যে সমস্যাগুলো পড়ি যে সাধারণত সাইট পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত স্পেকট্রাম আমাদেরকে অ্যালোকেট করা হয়নি, এই কারণগুলোর কারণে আমরা যে ইনডোর কভারেজ দিতে পারছি না, এটা একটা সমাধান আমরা মনে করি যে এই ভয়েস ওভার ওয়াইফাই। আইএসপিকে কিভাবে দিব, এই ভয়েস কল রেভিনিউ টার্মিনেটিং অপারেটর কিভাবে পাবে, এটার জন্য একটা রেগুলেটরের পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারভেনশন দরকার। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। অপারেটরদের বেনিফিট থাকবে তাহলে অবশ্যই আমরা তাদের সাথে থাকব, আর যদি আমাদের বেনিফিট না থাকে তাহলে সেখানে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই ঘরে নেটওয়ার্ক পাওয়ার কথা ছিল, ভয়েস ওভার ওয়াইফাই এর মাধ্যমে এই কাজগুলো কেন হলো না? এমএনওগুলোর জন্য আমরা ভয়েস ওভার ওয়াইফাই চালু করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে দেশের 18.5 কোটির বেশি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে 4 অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যারা পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদের আইনের হাতে তুলে দিতে শিল্প মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সদস্য ও চলচ্চিত্র নায়ক অনন্ত জলিল। শনিবার রাজধানীর উত্তরা ক্লাবে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস মালিকদের সংগঠন বিজিবিএ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। এ সময় রফতানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বাইং হাউস ও পোশাক কারখানা মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। এ সময় বিজিএবি নেতারা অভিযোগ করেন তৈরি পোশাক রফতানিতে বড় ভূমিকা রাখছে, কিন্তু তাদের যৌক্তিক দাবি পূরণ হচ্ছে না। সবাই পেয়ে বসে এখন মুষ্টিমেয় কয়জন শ্রমিকের জন্য তো বৃহত্তম কোম্পানি বন্ধ করতে পারবো না। যদি এই 100-150 লোক আমরা আইনের হাতে যদি তুলে দিই, এটাতে আমাদের অনেক বড় সমস্যা হবে না। আমরা এদেরকে আইনের হাতে তুলে দিব, আইন তাদের ব্যবস্থা নিবে। ঈদ যত ঘনিয়ে আসছে শপিং মল ও বিপণী বিতানে তত চাপ বাড়ছে ক্রেতাদের। শেষ মুহূর্তে সকাল থেকে রাত দিনের পুরোটা সময় চলছে জমজমাট বেচাকেনা। এদিকে মূল্য পরিশোধে বিভিন্ন ছাড় ক্রেতাদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলছে। ঈদের বাকি আর 7 বা 8 দিন, যতই সময় ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে কেনাকাটা। এবার ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ড তাদের সেরা কালেকশনে সাজিয়েছে সবগুলো। উৎসবের কথা মাথায় রেখে ডিজাইনে দেওয়া হয়েছে বৈচিত্র্য ও নান্দনিকতার ছোঁয়া। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা, যদিও বছর ব্যবধানে দাম বৃদ্ধির অভিযোগ অনেকের। কাস্টমার চাপ তো প্রথম থেকে ছিল না, এখন ডে বাই ডে কাস্টমার হচ্ছে। কোটি সহ পাঞ্জাবির যে কালেকশনটা, ওইটারও নতুন ভ্যারিয়েশন আসছে, আর ওইটার ভালো রেসপন্স কাস্টমার থেকে আমরা পাচ্ছি। লেডিস বলেন, জেন্টস বলেন, কিডস বলেন, সব কিছুতে ভ্যারিয়েশন আছে। কোয়ালিটির সাথে আরেকটু প্রাইসে যদি আরেকটু অ্যাডজাস্ট করা যেত তাহলে হয়তো সাধারণ মানুষের জন্য আরেকটু কমফোর্টেবল হতো। অনেক শোরুমগুলোতে দেখলাম আগের বছরের তুলনায় সবগুলো শোরুমই একটু বেশি। ঈদ কেনাকাটা এবার বাড়তি আনন্দ যোগ করেছে মূল্য পরিশোধে বিশেষ ছাড়। ব্র্যান্ড শপে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা পাচ্ছেন 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। এতে খুশি ক্রেতারা। বাংলালিংকের ব্যাপারটা আসলে ভালো, 10% আমার ক্যাশ সাইতে বিশেষ করে আমরা ছাড় পাচ্ছি। অরেঞ্জ ক্লাবের যে অফারটা, এটা নেওয়ার জন্যই মূলত আশা আর কি। বাংলালিংকের গ্রাহক হওয়ার সাথে যেহেতু অরেঞ্জ ক্লাবের সদস্য, দ্যাটস ইট, 12% একটা ডিসকাউন্ট রয়েছে। 10% হোক, 5% হোক, 20% হোক, ইটস গুড ফর আস, কারণ এটা বিট লাইক আ গিফট। তবে দাম যাই হোক, শেষ সময়ের ঈদ বাজার শেষে হাসি মুখেই ঘরে ফিরছেন ক্রেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজানের শেষ ভাগে জমজমাট সিলেট। নগরীর বিপণী বিতান ও শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তাদের জন্য নানা রকম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ঈদের বাজারে অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। দরজায় করা নাড়ছে ঈদ উল ফিতর। শেষ সপ্তাহের কেনাকাটা করতে ভিড় লেগে আছে সিলেট নগরীর বিপণী বিতান এবং শপিং মলগুলোতে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কেনাকাটা শেষ করছেন নগরবাসী।
নানা রকম পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আগে থেকেই মজুত করে রেখেছিলেন পোশাক। ক্রেতারা সানন্দে কেনাকাটা করতে পারতেছে, আমরাও সানন্দে আছি। এখন থেকে চাঁদরাত পর্যন্ত চলবে, ব্যবসা মোটামুটি ভালো হবে আশা করতেছি। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্ট সরবরাহ করতেছি আর কি। কেনাকাটায় স্বতঃস্ফূর্ত ক্রেতারা দোকানে দোকানে ঘুরে ঘুরে নিজেদের পছন্দ অনুযায়ী পোশাক কিনছেন তারা। এক এক মার্কেটে এক এক রকম দাম, সব মার্কেটে আসলে প্রায় সমান না। কেনাকাটা সপ্তাহ শেষ, এখন অলরেডি টুকিটাকি কসমেটিক্স রয়েছে, ওগুলা কিনলাম আর কি। দাম মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আছে। ঈদের বাজারে অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। ঈদকে সামনে রেখে ব্যাংকের লেনদেন বেড়ে যায়, তখন ছিনতাইয়ের একটা প্রবণতা থাকে। সে কারণে আমরা হুন্ডা দিয়ে আমাদের প্রত্যেকটা থানা এলাকাগুলোতে মোবাইল পার্টির পাশাপাশি এরা টহল দিচ্ছে। সিলেট নগরীতে 5 শতাধিক বিপণী বিতান ও শপিং মল রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবে না। সংখ্যানুপাতিক নির্বাচন মানে ফ্যাসিস্ট এবং তাদের দোসরদেরকে পুনর্বাসিত করার চেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। সংখ্যানুপাতিক নির্বাচন মানে আপনি ফ্যাসিস্টদের যে দোসর, যারা ফ্যাসিস্ট, তাদেরকে পুনর্বাসনের জন্য বাংলাদেশে আবার একটা ব্যবস্থা করা হচ্ছে। কাজেই এই ধরনের কোনো সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে কোনোভাবে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেটা 100 বছর পার হলেও এখনও বড় আকারের সংস্কার হয়নি সিলেটের রেলপথে। সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি দুর্ঘটনায় 20 জনের বেশি নিহত হয়েছে। এদিকে টেম্পিং মেশিন দিয়েও লাইন মেরামত করা হয় না বলে অভিযোগ কর্মচারীদের। তবে নতুন লাইন নির্মাণ না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ খোদ কর্তৃপক্ষের। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। উঁচু নিচু আর আঁকা বাঁকা রেলের উপর দিয়ে চলছে ট্রেন। হেলেদুলে চলা এমন লাইনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। 1891 সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণ শুরু করে। 1912 থেকে 15 সালে সিলেটে চালু হয় রেলপথ। এরপর দেশের অন্যান্য অঞ্চলে রেলপথের অনেক উন্নতি হলেও সেই শতাধিক বছরের পুরনো লাইনের কোনো উন্নতি হয়নি সিলেট অঞ্চলে। সিঙ্গেল মিটার গেজ লাইনে প্রতিদিন যাতায়াত করছে 7 জোড়া ট্রেন। ত্রুটিপূর্ণ রেলপথে প্রায় ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি ঘটনায় 20 জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 1,500। টেম্পিং মেশিনে টেম্পিং করানোর কথা, এটা আসলে আমাদের যথাসময়ে এগুলো করানো হয় না, বিশেষ করে সিলেটের লাইনে। সংশ্লিষ্টরা বলছেন, রেলওয়ে পূর্বাঞ্চলে রেললাইন মেরামতে 2টি টেম্পিং মেশিন রয়েছে। তবে সিলেটের রেলপথ মেরামতে এই যন্ত্রটি দেখা মেলে না বলে জানান কর্মচারীরা, যে কারণে পুরাতন পদ্ধতিতে চলছে লাইনের রক্ষণাবেক্ষণ। এদিকে দুর্ঘটনার পর শিডিউল বিপর্যয়ে বাড়ে যাত্রী ভোগান্তি। এই লাইনের কাজটা করছেন কেমনে? ওইটা আমরা ম্যানুয়ালি পারে কোনোভাবে খালি ব্যালেন্স ঠিকঠাক আছে। টেম্পিং মেশিনগুলো বছরে 2-3 বার আসতো, আর টেম্পিং করিয়া যাইতো, কিন্তু এই কয়েক বছর থাকি আর এইগুলো করে না। ওই যে গাড়ি পরে কি কারণে কাজ করলে কে গাড়ি পরে? প্রত্যেকটা সেকশনে যদি আলাদা আলাদা টেম্পিং মেশিন দিত তাহলে আপনার ওই এগুলা ছোটা ট্রেন আছে, আন্তনগর ছোটা ট্রেন রিফান্ড করলে আমাদের পরে 12-14 লাখ টাকা আমাদের এখানে রিফান্ডই করতে হবে। শুধুমাত্র আমাদের টিকিট রিফান্ডটা এটাই হলো, আর যাত্রী ভোগান্তি তো আছে। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 বছরে সিলেটে রেললাইন মেরামত ও আনুষঙ্গিক কাজে 15 কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নতুন রেললাইন নির্মাণ না করে কেন্দ্রীয় অফিস উল্টো প্রয়োজনীয় মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। সিলেট রেলওয়েতে বিগত 5 বছরে কোনো ডেভেলপমেন্ট হয়নি, যা হয়েছে জাস্ট মেইনটেনেন্স। এক্সিস্টিং ট্র্যাকটাকে জায়গায় রেখে আমরা যদি তার পাশাপাশি একটা ডাবল লাইন করতে পারি, সেটা হচ্ছে বেস্ট সলিউশন। বর্তমানে সিলেটে 6 জোড়া আন্তনগর ও 1 জোড়া মেইল ট্রেন চলাচল করে।
যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও সংযোজিত হলেও প্রাচীন আমলের এসব রেল লাইন গুরুত্ব দিয়ে সংস্কারের পাশাপাশি নতুন রেল লাইন স্থাপন এখন সময়ের দাবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। খানাখন্দে ভরে গেছে সড়ক, দীর্ঘদিন সংস্কার না করায় ভেঙে দেবে গেছে অনেক অংশে। ময়মনসিংহ অঞ্চলে এমন নাজুক সড়কে চরম ভোগান্তিতে বাসিন্দারা, এমনকি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না থাকার অভিযোগ খোদ এলজিইডির। ওবায়দুল হকের রিপোর্ট। নেত্রকোনা সদরের বড়োয়ারি সিদ্ধি সড়ক 14 কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেশিরভাগ অংশে বড় বড় গর্ত, কোথাও আবার দুপাশে ভাঙা। গত 6 বছরেও সড়কটি সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নেত্রকোনা জেলার বেশিরভাগ সড়কেরই এমন বেহাল দশা। 550 কিলোমিটার ভাঙা পাকা সড়ক আর 4500 কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জেলাবাসীর কাছে। 5 বছর আগে রাস্তাটা হয়েছিল, আর 1 থেকে 1.5 বছরের ভিতরে রাস্তাটা ভাঙিয়া গেছে। প্রতি সপ্তাহে একটা করে অটো উল্টে, হাত ভাঙছে, পা ভাঙে, এরকম প্রায় সব সময় এরকম হইতেছে। সিরিয়াস পজিশনের একটা রোগী নিয়ে যাওয়া আসা করলে আমরা সদরে ঢুকতে গেলে আমরা এই রাস্তা দিয়ে আমাদের আগাইতে হয় আর কি। একই অবস্থা শেরপুরের গ্রামীণ সড়কের। গত বছরের বন্যায় ভাঙা সড়কগুলোর বেশিরভাগই মেরামত হয়নি এখনো। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এমনকি জেলার 450 কিলোমিটার বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। 8 দিন পর বিয়ারিং ভাঙে, গাড়ি ভাঙে, এই রাস্তাটা যাওয়া যায় না। বৃষ্টি বাদল দিন গাড়ি থোয়াসি অন্য বাড়িতে। হালকা পাতলা বৃষ্টি হইলেই হাঁটু সমান পানি বেজে যায়। এই রাস্তাটা যেভাবে হোক আমার যদি কাজ হয় তাহলে আমার জন্য চলার জন্য সুযোগ সুবিধা হবে। সড়ক নিয়ে ভোগান্তিতে ময়মনসিংহবাসীও। এলজিডির আওতাধীন জেলার 72 ভাগ সড়ক এখনো কাঁচা, আর প্রায় 1500 কিলোমিটার পাকা সড়কেরও নাজুক অবস্থা। আগামী বর্ষা মৌসুমের আগেই সড়ক সংস্কারের দাবি এলাকাবাসীর। এই রাস্তাটা আড়িগুনি করবার অনেক গাড়ি ঝুঁকিপূর্ণ, পুল্লি খেয়ে ভর্তা আছে। বৃষ্টি গাদলা আইলে মনে করেন চালের বস্তা অন্য জায়গা দিয়ে লয়ে আউন লাগে। অসুস্থ রোগী বা বয়স্করা কেউ চলাচল করতে পারে না। এলজিডি বলছে প্রয়োজনের তুলনায় অর্থ বরাদ্দ না পাওয়ায় চাহিদা অনুযায়ী কাজ করতে পারছেন না তারা। যে সংস্কারের প্রয়োজন, আমরা কিন্তু খুব কম পরিমাণ সংস্কার করতে পারতেছি। একমাত্র কারণ হচ্ছে এই বরাদ্দ স্বল্পতার কারণে। 480 কিলোমিটার রাস্তা আমাদের অনগোয়িং আছে, হয়তো 1 বছরের মধ্যে এই রাস্তাগুলো টোটাল সম্পূর্ণ আমাদের পাকা হয়ে যাবে। ময়মনসিংহ জেলায় এলজিডির মোট 11,920 কিলোমিটার সড়কের মধ্যে 3,373 কিলোমিটার পাকা সড়ক ও কাঁচা সড়কের দৈর্ঘ্য 8,546 কিলোমিটার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 2018 সালের বন্যার পানিতে ভেঙে যায় জামালপুরের মেলান্দহ উপজেলার গলাডোবা নদের উপর নির্মিত ব্রিজ। দীর্ঘ 6 বছর পর কাজ শুরু হলেও ধীর গতির কারণে দুর্ভোগে প্রায় 20,000 মানুষ। বন্ধ রয়েছে আন্তজেলা সড়ক যোগাযোগ ব্যবস্থাও। এলাকাবাসী বলছেন, বর্ষার আগে বৃষ্টির কাজ শেষ না হলে পড়তে হবে চরম দুর্ভোগে। তবে এলজিডির দাবি, ভূমি অধিগ্রহণের জটিলতায় কিছুটা বিলম্ব হলেও কাজের প্রায় 20 ভাগ শেষ হয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ধীরগতিতে চলছে দেবে যাওয়া ব্রিজের নির্মাণ কাজ। ভোগান্তিতে স্থানীয়রা। জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পঠনপাড়া গলাডোবা নদের উপর এই ব্রিজটি 2018 সালে ভয়াবহ বন্যায় পানির তীব্র স্রোতে 4টি গার্ডার দেবে যায়। এতে সদর, মেলান্দহ, সরিষাবাড়ি এবং মাদারগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় ইউনিয়নের 10 গ্রামের 20,000 মানুষের। দীর্ঘ 6 বছর পর 2024 সালে স্থানীয় সরকার অধিদপ্তর ব্রিজটি নির্মাণ কাজ শুরু করে, যার কাজ শেষ হওয়ার কথা 2025 সালের ডিসেম্বরে। স্থানীয়রা বলছেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে তারা। প্রতিনিয়ত নৌকায় করে পারাপার হতে হয় তাদের। কাজ শেষ না হলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হবে আশঙ্কা স্থানীয়দের। ব্রিজের জন্য অনেক সমস্যা। আমরা অসুখ বিসুখ হইলেন তোরে রুগী নিয়ে যাইতে পারি না। 7-8 বছর ধরে ব্রিজ ভেঙে আমার খুব সমস্যা হয়ে গেছে, চলাফেরা খুব কষ্ট। খাওয়া পড়ার নাগে তাই গনে বইতে নাগে। কন্ট্রাক্টর কাজ করতেছে 1.5 বছর হয়ে গেছে, কাজও ঠিক মতো করতেছে না, 2-1 কাজ করে না। তবে জমি অধিগ্রহণের কাজ চলমান থাকায় প্রায় 20 ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান এলজিডির নির্বাহী প্রকৌশলী। ভূমি অধিগ্রহণের জটিলতা সম্পন্ন হলে আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যে আমরা ব্রিজটির কাজ সমাপ্ত করতে সক্ষম হব বলে আশা করি। আর এই ব্রিজটির সমাপ্ত হলে এলাকার জনগণের দীর্ঘদিনের যে প্রাণের দাবি, সেই স্বপ্নটি বাস্তবায়িত হবে। 280 মিটার পিসি গার্ডার ব্রিজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 47 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার 4টি গ্রামে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। নলকূপে মিলছে না কাঙ্ক্ষিত পানি, শুকিয়ে গেছে পার্শ্ববর্তী হরিনগর নদী। এলাকাবাসী বলছেন, নদীর গর্তে বৃষ্টির পানি জমায় সেখানেই করা হচ্ছে গৃহস্থালির কাজ ও গোসল। তবে সংকট মোকাবেলায় আগামী ডিসেম্বরের মধ্যে জেলায় 4000 নলকূপ স্থাপনের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। শুকিয়ে গেছে নদীর পানি, নদীর গর্তে বৃষ্টির পানি জমায় সেখানে করা হচ্ছে গৃহস্থালির কাজ ও গোসল। শুষ্ক মৌসুমে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নের হরিনগর, পুটিয়া, বাগানী ও কোমরিয়া গ্রামে পানির শূন্যতা দেখা দিয়েছে। গ্রামের নলকূপে মিলছে না কাঙ্ক্ষিত পানি, শুকিয়ে গেছে পার্শ্ববর্তী হরিনগর নদী। এলাকাবাসী বলছেন, দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় পানির সঙ্গে অভাব দেখা দিয়েছে সুপেয় পানিরও। এতে ভোগান্তিতে 4 গ্রামের অন্তত 5000 বাসিন্দা। পানির অভাবে বাচ্চা হাচ্চারা ঠিক মতন গোসল করে ততদিনে গরু বাছুরেও ততদিনে হাঁস মুরগও পানি পাইতেছে না। ও এক গ্রাম তো আরেক গ্রাম তোকে পানি মাথায় পূজা হয়ে আনন্দ লাগে। পচা পানি, নোংরা পানিতে গোসল করে অনেক বাচ্চারা সর্দি অ্যালার্জি লেগেই থাকে। টিওনো সব বরাবর 2 দেয়া দরখাস্ত দেওয়া হয়েছে যাতে নদী খনন করা হয়, কিন্তু এই পর্যন্ত আমরা কিছু হয় নাই। তবে আগামী ডিসেম্বরের মধ্যে জেলার পানি সংকট আছে এমন এলাকা চিহ্নিত করে 4000 নলকূপ স্থাপনের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। আর শিগগিরই জেলার ভরাট হয়ে যাওয়া নদী ও খাল খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইউএনডিপিকে ইনভলভ করে এটাকে আপনার স্থান নির্বাচনের কাজগুলো আমরা ইতিমধ্যে চূড়ান্ত করেছি এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। 31টির মতো খাল খননের জন্য অন্তর্ভুক্ত করা আছে এবং সেই আলোকেই আমরা নদীগুলো খনন করব এবং খালগুলো খনন করব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় সরকারি 34,557টি নলকূপের মধ্যে 2200টিতে বর্তমানে পানি ওঠে না। সময় সংবাদ, সুনামগঞ্জ। বরিশালের হিজলা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ডক্টর কামাল উদ্দিন জসিম। শনিবার রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ও ইফতার মাহফিলে সদস্যরা রাজনৈতিক ও মতাদর্শগত পার্থক্যকে উপেক্ষা করে হিজলা উপজেলার প্রশ্নে অভিন্ন সত্তা হিসেবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় বক্তারা আরও বলেন, বেশিরভাগ নদী ভাঙনগ্রস্ত এই উপজেলার জনপদটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত থাকায় এখানকার স্থানীয়দের পক্ষে অন্য ভাবনার সুযোগ থাকে না, তাই সম্মিলিত চেষ্টার বিকল্প নেই। চরম আকার ধারণ করেছে খুলনায়। মশক নিধন কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না দাবি করে ব্যতিক্রমী প্রতিবাদ করেছে নাগরিক সমাজ। শনিবার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে রাস্তার মাঝে মশারি, কয়েল, ধূপ ও র্যাকেট হাতে বিক্ষোভ হয়। অভিযোগ করা হয়, বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করলেও মশক নিধন কার্যক্রম নেই বললেই চলে। এর সঙ্গে জলাবদ্ধতা ও অপরিচ্ছন্নিত ড্রেনের কারণে বংশবিস্তার করছে মশা। একে সিটি কর্পোরেশনের ব্যর্থতা বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, শুধু রাতে নয়, দিনেও মশার উপদ্রবে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত মশক সমস্যার সমাধান না হলে নগর ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেন নাগরিক নেতারা। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত মৌলভীবাজারের পর্যটন ব্যবসায়ীরা। এরই মধ্যে কটেজগুলো শতভাগ ও হোটেল মোটেলের প্রায় 50% বুকিংই হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। উঁচু নিচু পাহাড় টিলা আর সবুজ চা বাগানের বিশাল বিস্তৃতি, আছে মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, প্রাণ প্রকৃতি আর জীববৈচিত্র্যের আধার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ অসংখ্য পর্যটন স্পট। প্রতি ঈদেই ভ্রমণ পিপাসুদের সমাগম হয় মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পটে। তাদের বরণ করতে সব প্রস্তুতি শেষ করেছেন জেলার পর্যটন সংশ্লিষ্টরা। নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে আবাসিক ভবনগুলো। অনেক কটেজের বুকিং প্রায় 100% শেষ। বড় হোটেল মোটেলেরও প্রায় 50% বুকিং হয়ে গেছে। কমন স্পটের বাইরে অনেকগুলো স্পট আছে, যেমন চা বাগান এবং আমাদের লোকাল আদিবাসী যারা আছে তাদের সাথে অনেক সময় অনেকে দেখা করতে চায় বা ওই গ্রামটা ভিজিট করতে চায়। ঘুরতে যেতে চাইলে আমাদেরকে বলে আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারবো। যেহেতু শ্রীমঙ্গল একটি সুন্দর জায়গা, শ্রী এবং মঙ্গলের জায়গা, তো
ওই জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। পর্যটকদের যাতায়াতের সুবিধায় একটি বিশেষ ট্রেন চালুর দাবি পর্যটন ব্যবসায়ীদের, আর পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। শ্রীমঙ্গলটা এমনিতেও নিরাপদ, আমাদের যাতায়াতের ব্যবস্থার একটু সমস্যা আছে। আমরা অনুরোধ থাকবে আর কি, যদি বিশেষ একটা ট্রেন করা যায় যাতে করে আপনার প্রচুর পর্যটক আসে, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা জেলা পুলিশের সমন্বয়ে, উপজেলা প্রশাসন সব সমন্বয়ে আমরা ডিউটি তদারকি করব। পর্যটকদের জন্য মৌলভীবাজারে 1.5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ শাখাওয়াত আপনাকে। ফেডারেল নির্বাচন 28 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কানাডীয় গণমাধ্যম। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার গভর্নর জেনারেলের কাছে পার্লামেন্ট বিলুপ্তির আবেদন করবেন, যা নির্বাচনী প্রচারের সূচনা করবে। কানাডার আইন অনুযায়ী নির্বাচনের প্রচারণার সময়সীমা 37 থেকে 51 দিনের মধ্যে হতে হবে এবং নির্বাচন অবশ্যই সোমবার অনুষ্ঠিত হবে। সিবিসি পোল ট্র্যাকার অনুযায়ী লিবারেল পার্টি 37.8% সমর্থন নিয়ে সামান্য এগিয়ে রয়েছে। কনজারভেটিভ পার্টি 37.2% সমর্থন পাচ্ছে। এই মুহূর্তে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে লিবারেলরা 176টি আসন পেতে পারে এবং কনজারভেটিভরা 133টি আসন পাবে। নির্বাচনী প্রচারের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দল। There's someone who's trying to do the opposite. They create new trading relationships with reliable trading partners. জেদ্দায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহরি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর্স ফোরাম। অনুষ্ঠানে বক্তারা সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশিদের শুধু চাকরির দিকে মনোযোগী না হয়ে ছোটখাটো ব্যবসা শুরু করার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। এছাড়া বিদেশের মাটিতে বাংলাদেশের পণ্য রফতানি ও আমদানির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার জন্য সকল ব্যবসায়ীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়। উদ্যোক্তারা দেশের অর্থনীতির উন্নয়ন ও সমৃদ্ধি লাভের জন্য বৈদেশিক মুদ্রা, বিশেষত রেমিটেন্স পাঠানোর গুরুত্বকেও তুলে ধরেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিমদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে দেশটির বিরোধী দল লিবারেল পার্টি। সার্বিক তত্ত্বাবধানে ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি মুসলিম ও বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বা শাখা। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। পৃথিবীর অন্যতম মিশ্র সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষ দেশ অস্ট্রেলিয়া। ধীরে ধীরে মুসলিম ও বাংলাদেশি প্রবাসীর সংখ্যা বাড়ছে দেশটিতে। পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করে বিরোধী দল লিবারেল পার্টির ল্যাকেম্বা শাখা। একতা, বন্ধুত্ব এবং ইসলামী চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের সদস্যদের মিলন মেলায় পরিণত হয় বিখ্যাত লা ক্যাসেল ভেন্যু। বাংলাদেশি বংশোদ্ভূত মাস্টার সায়ানের কোরআন তেলাওয়াত ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর করোনা মহামারীকালে ল্যাকেম্বা শাখার প্রবাসী বাংলাদেশি সদস্যদের নানান সমাজ সেবামূলক কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে লিবারেলের স্টেট ডাইরেক্টর ক্রিস স্টোন, সিনেটর মারিয়া কোভাচিক, মেয়র সারা সোহান সহ অনেকেই বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন দলের ল্যাকেম্বা শাখার প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ জামান। এছাড়া সাবেক কাউন্সিলর প্রবাসী বাংলাদেশি সাজেদা আক্তার সঞ্জিদা ও ডক্টর আয়াজ চৌধুরীকে অস্ট্রেলিয়ার সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানী মালেতে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন প্রায় 600 প্রবাসী। দেশীয় খাবারের বিশেষ আয়োজনের সঙ্গে ধর্মীয় আবহ মিলে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1 লাখের বেশি। দেশের বাইরে থাকলেও রমজানের সিয়াম সাধনা ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে ভিনদেশেও ফুটে ওঠে তাদের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রং।
এই প্রবাসী ঐক্যেরই বহিঃপ্রকাশ বাংলাদেশ ফোরাম মালদ্বীপের আয়োজিত ইফতার মাহফিল। রাজধানী মালেতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৬০০ প্রবাসী। দেশীয় স্বাদের খাবারের সঙ্গে ছিল ইসলামিক সঙ্গীত ও কুরআন তেলাওয়াত। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান আশরাফের সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতে মুগ্ধ হন অংশগ্রহণকারীরা। মালদ্বীপের এই ইফতার মাহফিল থেকে আমরা ৫৮টি মুসলিম দেশকে আহ্বান জানাই ঐক্যবদ্ধ হয়ে যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন সুরক্ষার ব্যবস্থা করে দেন। এই আয়োজনে অংশ নিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। একই সাথে আমরা যদি প্রবাসের মাটিতে দেশের সুনাম অর্জন করি, আমাদের দেশের জন্য এটা সুনাম হয়, যার ফলে আমরা যে দেশে থাকবো ওই দেশের আইন মেনে চলবো, এমন কোনো কাজ করবো না আমাদের দেশের আইন পূর্ণ হয়। আয়োজকরা জানান রমজানের গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় করতেই এই ইফতার মাহফিল। মুসলমান নামধারী কিন্তু তারা হচ্ছে কাফের মুশরিকের চেয়েও খারাপ। এই ধরনের শাসকরা আমাদেরকে বারবার আমাদেরকে বিপদগামী করেছে। দেশীয় খাবারের স্বাদ ও আপনজনদের সান্নিধ্য রমজানে প্রবাসীদের ইফতারকে করে তোলে আরো প্রাণবন্ত। মালদ্বীপের বিভিন্ন দ্বীপ থেকে প্রবাসীরা ছুটে এসেছিলেন এই আয়োজনকে ঘিরে। সময় সঙ্গে করেই শিলংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কুটচালে ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। বারবার ভেন্যু আর সময় পরিবর্তনের কারণে মনসংযোগে ব্যাঘাত ঘটেছে কাবরেরার দলের। তবে প্রতিবন্ধকতা জয়ের মানসিকতা নিয়েই শিলংয়ে এসেছেন বলে জানান ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ দলের প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। শিলংয়ে গ্রীষ্মকালেও হাড় কাঁপানো শীত, তীব্র শীতের মাঝে বারবার অনুশীলনের সময় পরিবর্তন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে করেই হোক দমিয়ে রাখতে চায় বাংলার দামাল ছেলেদের। বারবার ভেন্যু পরিবর্তনে বিরক্ত ফুটবলাররা, কঠিন মনোযোগ ধরে রাখা। তবে পেশাদার ফুটবলে সবকিছুই মানিয়ে নিতে প্রস্তুত লাল সবুজ। আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। মনোযোগ আমাদের প্র্যাকটিসে, যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে, বা টাইমিং একটা ফ্যাক্ট, তো এটা একটু প্রবলেম হচ্ছে, বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিং এর দিকে সবসময় থাকে। খেলা হবে ঘাসের মাঠে, তবে ফুটবলারদের অনুশীলন করতে হচ্ছে টার্ফে। প্রতিপক্ষকে কাবু করার এ কৌশল ভালোই জানা আছে লাল সবুজের। ইনজুরির ঝুঁকি এড়াতে তাই নেহু ইউনিভার্সিটি গ্রাউন্ডের এবড়ো থেবড়ো মাঠের চেয়ে এই ভেন্যুকেই বেছে নিয়েছে বাফুফে। এদিন ট্যাকটিক্যাল দিকগুলোর উন্নতিতে জোর দিয়েছেন কোচিং স্টাফ। ডে 1 থেকে বলে আসছে যে আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে, সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগে থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায় প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। খুব অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। মাঝমাঠে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ হৃদয়, লিস্টন কুলাসো, ছেত্রী ভেকেদের আটকাতে হামজার সঙ্গে লড়াই করতে প্রস্তুত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজা ভাইয়ের যে বিষয়টা, আসলে আপনারা সবাই জানেন উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে। তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য। যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে, আমরা ওটা নিয়ে কাজ করছি। 2019-এ সল্টলেকে ম্যাচ খেলে গেছে বাংলাদেশ, তবে সেবার এতটা বাধার মুখে পড়তে হয়নি। হামজা বলেই হয়তো এবার এত বাড়াবাড়ি। শিলংয়ের তীব্র ঠান্ডা, ভারতীয় ফুটবল ফেডারেশনের বৈরী আচরণ, এর মাঝেও চলছে কোচ হাভিয়ের কাবরেরার প্রস্তুতি। লক্ষ্য একটাই, 25 মার্চের ম্যাচে দিতে হবে সেরাটা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে বৈরী কন্ডিশন কিংবা ভেন্যু জটিলতা কোনো কিছুই যেন দমাতে পারে না দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে। অনুশীলনে পূর্ণ মনোযোগী শেফিল্ড তারকা বল পায়ে অনুশীলনের পাশাপাশি সতীর্থদের সঙ্গেও মেতেছেন খুনসুটিতে। সময় সংবাদকে জানান, ভারত বধে প্রস্তুতি হচ্ছে ঠিকঠাক, উপভোগ করছেন দলের সঙ্গে। এদিকে শুধু হামজাকে দেখতেই এদিন ট্রেনিং গ্রাউন্ডে আসেন ভারতীয় সাংবাদিক ও সমর্থকরা। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মেঘালয়ের শিলং থেকে তাজিন খন্দকারের রিপোর্ট।
বল পায়ে ছুটছেন নিজের গতিতে, কখনো সতীর্থদের সঙ্গে খুনসুটি, কখনো আবার পূর্ণ উদ্যম। বৈরী কন্ডিশনও যেখানে দাবিয়ে রাখতে পারে না দ্য জেন্টলম্যান হামজা চৌধুরীকে। প্রথম দিন এবড়ো থেবড়ো মাঠে কিছুটা অস্বস্তি নিয়েই অনুশীলন করে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের অনুশীলনেও খুব একটা স্বাচ্ছন্দ্যের উপায় নেই, তবুও হামজার মুখে হাসি যেন থামার নয়। ক্যামেরার লেন্স ঠিকই খুঁজে নেয় শেফিল্ড তারকাকে। বল নিয়ে ছোটাছুটি কিংবা সতীর্থদের সঙ্গে অনুশীলনের মাঝেই খানিক গল্প ঠাট্টা, সবকিছুতেই যেন অন পয়েন্ট পারফরমেন্স দ্য গ্রেট হামজা চৌধুরীর। আবহাওয়া কিংবা মাঠের বেহাল দশা নিয়ে না ভেবে তিনি যেন তার অনুশীলনেই পূর্ণ মনোযোগী। ভারতের কূটকৌশল ঘুরিয়ে দিতে যে এক চুলো ছাড় দিতে নারাজ হামজা, তাই তো স্প্যানিশ বস হাভিয়ার কাবরেরার ক্লাসে প্রস্তুতি ঝালিয়ে নিতেই তোড়জোড় তার। পছন্দের পজিশন মিডফিল্ডে হামজার দুই সতীর্থ জামাল ভুঁইয়া, হৃদয়দের সঙ্গে বোঝাপড়াটাও হয়ে উঠছে ভালোভাবেই। অনুশীলনে উদ্যমী হামজাকে দেখে বোঝাই যায় ভারতের বিপক্ষে জিততে কতখানি মুখিয়ে এই শেফিল্ড তারকা। সময় সংবাদে জানিয়েছেন নিজের প্রস্তুতি আর দলের সঙ্গে তার অনুশীলনের অভিজ্ঞতা। Hamza, did you enjoy the practice session? Yeah, very much. How was the training? Yeah, very good. How was your teammate? Yeah, very good. Very good. Very Okay. এই এক হামজা চৌধুরীকে নিয়েই পরিকল্পনার বড় একটি অংশ ভারত দলের, কিন্তু সে দেশের ভক্তদের মধ্যে নিজেদের ফুটবলারদের নিয়ে আগ্রহ না থাকলেও হামজাকে দেখতে ট্রেনিং শেষে অধীর আগ্রহে অপেক্ষা স্থানীয় নিরাপত্তারক্ষী, ভারতীয় সাংবাদিক থেকে ফ্যানদের। হাজারো প্রতিকূলতার মধ্যেও পুরো অনুশীলন জুড়ে হাসি মুখে ছিলেন দ্য জেন্টলম্যান হামজা চৌধুরী। দলের সঙ্গে মানিয়ে নেয়ার পাশাপাশি জয়ের জন্য পূর্ণ উদ্যমে চালিয়ে গেছেন কর্মযজ্ঞ। প্রত্যাশা মহা গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ ম্যাচ জিতে মুখে ধরে রাখবেন এই হাসি। মেঘালয়ের শিলং থেকে তাজিন খন্দকার, সময় সংবাদ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুত শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টেডিয়ামের প্রতিটি কোণা সুনীল ছেত্রীর দলের ছবিতে সাজানো। হামজা চৌধুরীর বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত। শাহনওয়াজ সোহাগের ক্যামেরায় ভারতের শিলং থেকে পারভিন আক্তারের আরও একটি রিপোর্ট। মেঘালয়ের শিলংয়ের অপরূপ সৌন্দর্যের মাঝে আধুনিকতার অনন্য নিদর্শন এই জওহরলাল নেহেরু স্টেডিয়াম। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামে স্টেডিয়ামেই হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচের আগে স্টেডিয়ামে কর্মব্যস্ততা মাঠকর্মীদের। ব্যাপক সংস্কারের পর গত 19 মার্চ এই ভেন্যুতে ফিফা প্রীতি ম্যাচ খেলেছে ভারত ও মালদ্বীপ। সংস্কারের পর এই মাঠে এটিই ছিল প্রথম ম্যাচ। এএফসি এশিয়ান কাপের ম্যাচের জন্য চলছে মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলাদেশের এক হামজা রাতের ঘুম কেড়ে নিয়েছেন ভারতীয়দের। তাকে আটকাতে কৌশল আঁটছেন কোচ মানালো মার্কেজ। ব্লু টাইগার্সের অনুশীলনে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের কারোর। মাঠের ভেতরে গণমাধ্যম প্রবেশেও কড়াকড়ি। বাংলাদেশ নামটাই যেন আতঙ্ক ভারতীয়দের কাছে। চারদিকে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। অন্য সব সময়ের চেয়ে এবার বেশ সতর্ক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যেন এক হামজার কাছে কোনোভাবেই হেরে যেতে নারাজ ব্লু টাইগার্স। সাজ রব পুরো স্টেডিয়াম এলাকায় 15,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে স্থানীয় ক্লাব শিলং লাজং এফসি। কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী সহ ভারতীয় দলের তারকা ফুটবলারদের ছবি সাজানো আছে এই জওহরলাল নেহেরু স্টেডিয়ামের প্রতিটি আনাচে কানাচে। তবে দেয়ালের কোথাও শোভা পায়নি বাংলাদেশ দলের কোনো ফুটবলারের ছবি। পদে পদে বৈষম্য। তবে সব বৈষম্যের জবাব আগামী 25 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। ভারত ফুটবল প্রসঙ্গ। ভারত বাংলাদেশ লড়াই ছাপিয়ে হামজা উন্মাদনায় মত্ত ভারতীয় সমর্থকরা। জামাল তপুদের খেলা না দেখলেও হামজা চৌধুরীর ম্যাচ দেখতে মুখিয়ে তারা। ভারতকে সমর্থন করলেও হামজার সঙ্গে দেখা করতে চান তারা। ফ্রেমবর্দী হতেও গুনছেন অপেক্ষার ক্ষণ। শাহনওয়াজ সোহাগের ক্যামেরায় শিলং থেকে তাজিন খন্দকারের আরও একটি রিপোর্ট। দেশ থেকে দেশের বাইরে কোথায় নেই হামজা চৌধুরীর উন্মাদনা। বাংলাদেশ ছাপিয়ে এখন মেঘালয়েও ছড়িয়ে পড়েছে সেই রেশ। প্রতিপক্ষ ভারতেও হামজা বন্দনায় মুখর তার ভক্তরা। ঘরের মাঠে ম্যাচ, তাই এমনিতেই বাড়তি সুবিধা পাবে ভারত। তার উপর হোম গ্রাউন্ডে আগে থেকে অনুশীলন করে নিচ্ছে বাড়তি সুবিধা। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কিংবা দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকে ফেরানো, সবই করছে ব্লু টাইগাররা কেবল হামজাকে কেন্দ্র করে। মাঠে লড়াইয়ের আবহ, তবে ভক্তরা মুখিয়ে ইপিএল কাঁপানো ফুটবলার হামজা শৈলীতে মুগ্ধ হতে।
বাংলাদেশ দল নিয়ে খুব একটা ধারণা নেই ভারতীয়দের, কিন্তু তারা হামজাকে চেনেন ঠিকই। জামাল তপুদের নিয়ে কোনো আগ্রহ না থাকলেও ঝাঁকড়া চুলের এই জেন্টলম্যানকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতো, এখন নতুন বাংলাদেশে জয়েন হয়েছে। যদি বাংলাদেশের পারফরমেন্স তার দেখি নাই, এখনো খেলি নাই, খেলা দেখি নাই, নতুন খেলতে আসছে। যদি খেলা ভালো হয় আমরা ওরকমভাবে বাংলাদেশের সাপোর্টার আছি। দীর্ঘ 9 মাস পর ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রীর অবসর ভেঙে দলে ফেরায় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচ যে বাড়তি উন্মাদনার তা মানছেন ভারতীয় সমর্থকরাও। এই ম্যাচে হামজার খেলা ভারতের জন্য হবে চ্যালেঞ্জিং। তবে সব হিসেব নিকেশ পাশে রেখে হামজার সঙ্গে ফ্রেম বন্দী হওয়া কিংবা তার সঙ্গে একটি মুহূর্তে সাক্ষী হতে উন্মুখ ভারতীয়রা। আমাদের তো গর্ব হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া একসাথে খেলবে। হারা যেতে তো আছেই খেলার মধ্যে, এখানে বাংলাদেশ ইন্ডিয়া পুরো কন্টেস্ট হতে পারে। মাঠে নামলে সেটা দেখা যাবে কে হারে কে জিতে। এর আগে হামজার সঙ্গে দেখা করতে টিম হোটেলেও ভিড় করেন স্থানীয় সমর্থকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়। লিগের ফিনিশিং রোলে সবচাইতে আলোচিত নাম আবাহনী অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি। চাপের মুহূর্তেও রাব্বির ঠান্ডা মাথার ব্যাটিং প্রশংসা কুড়াচ্ছে সবার। ভক্তরা ভালোবেসে এখনই তাকে তুলনা করছেন সাকিব আল হাসানের সঙ্গে। 31, 28, 5, 28, 10 চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মাহফুজ রাব্বির রান। তবে রান দিয়ে কোনো নীতিতেই তাকে পরিমাপ করা যাবে না। তার মধ্যে আবার সবশেষ 3 ম্যাচে আনবিটেন। কথা বলবো তার সঙ্গে। রাব্বি, স্বাগত আপনাকে। আরও একটা বোধহয় রুদ্ধশ্বাস ম্যাচের দারুণ সমাপ্তি। হ্যাঁ, অবশ্যই একটু টাফ সিচুয়েশন হয়ে গিয়েছিল। লাস্ট 3টা ম্যাচে আনবিটেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়া একটু বেশি স্বস্তি কাজ করছে কিনা? না, আসলে এখানে তো স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। প্রত্যেকটা ম্যাচ হচ্ছে নতুন একটা ম্যাচ। তো আমি ট্রাই করছি যে টিমের কখন কোনটা আসলে প্রয়োজন, যে এই সময়টাতে সেটা 2 রান হোক বা 5 রান হোক, ওইটা ইম্পর্টেন্ট। সো ওইটা আসলে আমার ট্রাই থাকে যে আমি ওইটা করব। এখনও জাতীয় দলে ডেবু হয়নি, কিন্তু আলোচনায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। উপভোগ করেন আলোচনাটা? না, আসলে ওই জিনিসগুলো আসলে ওরকম চিন্তা করি না, কারণ আমি আমার খেলাটা নিয়ে থাকতে চাই। আসলে আলটিমেটলি যদি পারফরমেন্স না করি লাভ নেই আসলে কোনো। আমি ট্রাই করি যে প্রত্যেক দিন পারফরমেন্স করার জন্য আমার টিমের যেই সিচুয়েশনে যেই জিনিসটা দরকার ওইটা করার ট্রাই করি। ইতিমধ্যে অনেকেই আপনাকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করছেন। সাকিব আল হাসান বাংলাদেশের কিংবদন্তি, তা স্পিন বলটা করেন। আপনি আসলে তুলনাকে কতটুকু উপভোগ করেন, কিভাবে দেখেন? না, অবশ্যই আমি আমার পারফরমেন্সগুলোকে উপভোগ করি, বাট ওই সবসময় বলি যে সাকিব ভাই তো অবশ্যই লিজেন্ড প্লেয়ার। আমার সাথে তার তুলনা আসলে দেওয়াটা কীরকম আমি জানি না, বাট না দেওয়াটাই ভালো। বাট আমি ট্রাই করছি যে ডে বাই ডে পারফরমেন্স করার। চলতে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে সবশেষ প্রশ্ন, কী লক্ষ্যটা আসলে থাকবে ব্যাটে এবং বলে? না, লক্ষ্য তো অবশ্যই একটা থাকবে, বাট ওই লক্ষ্যর পিছনেও থাকবে যে কিভাবে আমি আমার দলকে জেতাতে পারবো। সেটা হোক 1 রান, সেটা হোক 2 রান, আমি ওই প্রসেসে আগাতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম মাহফুজ রাব্বির সঙ্গে। তিনি বলছেন নিজের ব্যাটিং নয়, ইম্প্যাক্ট ক্রিকেটার হতে চান এবং আবাহনীকে দিতে চান দারুণ কিছু। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এই ছিল পরের সময়। সঙ্গে থাকুন সময়।